এইটা হলো আমাদের কলকাতায় যে পাশমি, যেটা পরবর্তীকালে পাশমি স্বীকৃতি পেল, এই পাশমির প্রথম উদাহরণ। আমরা ভারতবাসী আমরা ভাবি যে ইন্ডিয়ান ব্রিড মানে দেশি কুকুর মানে রাস্তার কুকুর, কিন্তু এটা মোটেই না। সাইট হাউন্ডের প্রচুর এক্সারসাইজ দরকার, বা এটা ফার্মের ডগ, প্রচুর দৌড়াতে হয়। আমরা যে নিয়ে আসছি বা আমরা যে ব্রিড করছি সেগুলো তো ওখানে শিকার করে, এবং যখন শিকার করে একটা সাইট হাউন্ড, সে তো মালিকের আউট অফ সাইট চলে যায়। এবার আমি যদি চাই সে আমার ওয়াচডগ হবে এবং শোয়েও যাবে, তো আমি সেরকমও করেছি। ওয়েলকাম ব্যাক টু আনাদার ভিডিও অফ ডগ এক্সক্লুসিভ। আপনারা দেখছেন আটক মোনা ক্যাম্পেইনের আরও একটা ভিডিও। আজকে যেমনটা আপনারা থাম্বনেলে দেখেছেন যে ইন্ডিয়ান ব্রিড নিয়ে আলোচনা করব। আমাদের সামনে যিনি আছেন তিনি হচ্ছেন মিস্টার ইমতিয়াজ কাশি। তার সাথে আমরা ডেফিনেটলি আলোচনা করব, তার সম্পর্কে জানবো। তবে তার আগে একটা ছোট্ট কথা বলি, এই জায়গাটা দাদার এখানে আমি গত 3 বছরে যেখানে যেখানে শুট করেছি তার থেকে সব থেকে বেশি আনন্দ পেয়েছি, কারণ পশু প্রেমীদের জন্য এটা একটা স্বর্গ। ওয়েলকাম দাদা, ওয়েলকাম টু ডগ এক্সক্লুসিভ। প্রথমেই বলি থ্যাংক ইউ সময় দেওয়ার জন্য, এবং আমি একটু জানতে চাইবো যে যদি আপনি আপনার জার্নিটা ইন শর্ট একটু সবার জন্য বলেন। নমস্কার, আমি ইমতিয়াজ কাসেম। আপনি আমাকে ইন্টারভিউ করতে আসার জন্য আমি খুব নিজেকে সৌভাগ্যবান মনে করি, আর ডগ এক্সক্লুসিভ এবং আপনাকে। আমার যে জার্নিটা, এটা প্রথম আরম্ভ হয়েছিল ফার্স্ট FCI শো মাদ্রাসে। একজন ভদ্রলোক মহারাষ্ট্র থেকে এসেছিলেন, উনি দুটো কুকুর নিয়ে এসেছিলেন। সেই কুকুর আমরা কখনো দেখিনি, শুনিও নি। সেটা হলো সালুকি। এবার সেই সালুকি এবং যেটা বিদেশে সালুকি পাওয়া যায়, সেই সালুকির মধ্যে পরবর্তীকালে আমি বুঝলাম যে কিছুটা তফাৎ আছে। কারণ এই সালুকি যেগুলো শো হচ্ছিল মাদ্রাসে প্রথম FCI শোতে, আজ থেকে ধরুন 15 বছর আগে, সেগুলো হলো ইন্ডিয়ান সালুকি, অর্থাৎ যেটা এখন KCI গত 10 বছর 8 থেকে 10 বছর আগে যেটাকে KCI স্বীকৃতি দিয়েছে অ্যাজ পাশমি। এইটা আমরা দেখেছিলাম, ওখানে খুব ভালো লেগেছিল। আমরা ঠিক করেছিলাম যে আমরা পাশমি রাখবো। পরবর্তীকালে আরো 1-2 বন্ধু যখন জানলো এই ব্রিডটার কথা, তখন আমরা সবাই পরিকল্পনা করলাম যে আমরা সবাই এই ব্রিডটা, ইন্ডিয়ান ব্রিডটাকে রাখবো, প্রমোট করব, কারণ এই ব্রিডটার সম্পর্কে কেউ জানে না। তাও এটা কত বছর হবে? এটা 15 বছর আগে, এটা ফার্স্ট FCI শো মাদ্রাসে যে হয়েছিল সেখানে আমরা দেখেছিলাম। কিন্তু আমাদের আনতে, আমি তখন উইপ্রোতে চাকরি করি, হঠাৎ আমি শুনলাম যে আমার একজন বন্ধুর কাছে হায়দ্রাবাদ ওল্ড সিটিতে, যেখানে আমি কাজ করতাম, আমি হায়দ্রাবাদে কাজ করতাম উইপ্রোতে, ওল্ড সিটিতে কারোর কাছে সালুকি হয়েছে। তো আমি জানতাম যে সালুকি বেশ রেয়ার ব্রিড, তো আমি খুব উৎসাহী হলাম, গেলাম, শুনলাম যে এইটা আসলে হলো পাশমি। বুঝলাম যেটা পরবর্তীকালে পাশমি ডেজিগনেশন পেয়েছে। ওই বাচ্চাটার বাবা মা ছিল স্মুথ ক্যারাভ্যান, আর 9টা বাচ্চা হয়েছিল, এবং 8টা বাচ্চার মধ্যে 8টা স্মুথ, শুধু একটা লং কোটের বাচ্চা হয়েছিল, সেটাকে ওরা সালুকি বলছিল, আর বাকিগুলো ক্যারাভ্যান। তো যাই হোক, তখন পাশমি ব্রিড এর স্বীকৃতি KCI দেয়নি। তো আমি ওই বাচ্চাটা, আমার বন্ধু অমিত দেবনাথ, যার সাথে আমার প্যাক্ট হয়েছিল বা যার সাথে আমার বোঝাপড়া হয়েছিল যে আমরা রাখবো, তাকে আমি বললাম। তো ওই বাচ্চাটা আমি ওর জন্য নিয়ে এলাম যখন আমি কলকাতাতে ছুটিতে এলাম, এবং ওর বাড়িতে ওই বাচ্চাটা বহু বছর ছিল, 11-12 বছর বেঁচে ছিল। শো হয়েছে, কলকাতার মাঠে শো হয়েছে, কিন্তু যেরকম বললাম তখন পাশমি স্বীকৃতি পাইনি, সেহেতু আমরা আননোন রেজিস্ট্রেশন করেছিলাম। এই ব্রিডের এক্সপার্ট নবাব নাজির ইয়ারজাং এর কাছ থেকে, ওনার কাছে সার্টিফিকেট অফ ওপিনিয়ন নিয়ে আমরা পেপার বানিয়ে হায়দ্রাবাদ থেকে নিয়ে এসেছিলাম। এইটা হলো আমাদের কলকাতায় যে পাশমি, যেটা পরবর্তীকালে পাশমি স্বীকৃতি পেল, এই পাশমির প্রথম উদাহরণ। পরবর্তীকালে তার কয়েকদিনের মধ্যে আমি মহারাষ্ট্র থেকে আরো 1-2 বাচ্চা আনি। এইভাবেই আরম্ভ হলো। তারপর প্রথমে তো সালুকির পেপারে শো হতো। যখন KCI পাশমিকে স্বীকৃতি দিল, পাশমি এই শব্দটা আসছে পশম থেকে, যেই কুকুরের হালকা ফেদারিং আছে সেই কুকুরকে পাশমি বলে। আর এটা একটা যেটা আগের থেকে যেটা স্বীকৃতি পেয়েছিল সেটা হলো ক্যারাভ্যান। সেটা ক্যারাভ্যান KCI গত 30 বছর ধরে স্বীকৃতি দিয়ে রেখেছে। এবার আমি বলতে চাই, এই ক্যারাভ্যানের লিটারে কখনো সখনো রিসেসিভ জিন যেখানে কনসেন্ট্রেট হয়, সেখানে পাশমি বাচ্চা হয়। 1-2 পাশমি বাচ্চা হতেই পারে, সেটা কোনো মিক্স ব্রিড না। এই সম্পর্কে একেবারে লোকের কোনো ধারণা রাখা উচিত না যে এর মধ্যে কোনো মিক্সচার আছে। এবার পাশমি টু পাশমি আপনি ব্রিড করলে সেটা
সবসময় পাশমিই হবে, কারণ ওটা তো রিসেসিভ জিন। ঠিক এইভাবে লং হেয়ার আর শর্ট স্মুথ কোট ডাকশুন্ড হয়। তো যাই হোক, এইভাবে আমার জার্নিটা শুরু হলো ইন্ডিয়ান ব্রিডে। পরবর্তীকালে আমি ক্যারাভ্যানও রেখেছি, এখন আমার কাছে ক্যারাভ্যানও আছে। আমি লিটারও একটা দুটো তুলেছি, আর ক্যারাভ্যান শো করেছি, পাশমিও শো করছি। মোটামুটি এইটাই হলো আমার জার্নি। আর একটা খুব সুবিধে আমার হয়েছে, কারণ যখন আমি হায়দ্রাবাদে চাকরি করতাম তখন আমি ওই ছুটির সময় আমি বাসে করে মহারাষ্ট্র চলে যেতাম। এইভাবে আমি অন্তত 15 বার মহারাষ্ট্র গেছি। পুরো মহারাষ্ট্র তো বিরাট বড় একটা স্টেট, তো ওপর থেকে নিচে মোটামুটি যেগুলো ইন্ডিয়ান ব্রিডের সেন্টার আছে, একদিকে কর্ণাটকা বর্ডারে নান্দেদ আছে, লাটুর আছে, জানওয়াল আছে, হ্যাঁ, ওইখান থেকে নিয়ে আপ টু নর্থ মহারাষ্ট্র, পুনে, বম্বে, এইখান পর্যন্ত, আর মাঝখানে যত জায়গা আছে, এর মধ্যে একটা খুব বিখ্যাত জায়গা হলো বারামতি, পুনে ডিস্ট্রিক্টে বারামতি। তো আমি মোটামুটি সব জায়গায় ঘুরেছি, এখানকার ক্যারাভ্যান পাশমি দেখেছি ব্রিডারদের সাথে, মানে পুরনো ব্রিডার, তাদের ফ্যামিলি হয়তো 70-80 বছর ধরে ক্যারাভ্যান রাখছে। আমাকে এটা বলতে হবে, আমি আরেকবার উল্লেখ করতে চাই, এই সাইটাউন ব্রিড গুলোতে, ইন্ডিয়ান সাইটাউন ব্রিডে আমার গুরু নবাব নাজিরিয়া জাং আমাকে যথেষ্ট প্রেরণা দিয়েছেন, আমাকে শিখিয়েছেন। থ্যাংক ইউ আপনার জার্নিটা বলার জন্য দাদা। আশা করি যারা দেখছে তারা বুঝতে পারবে যে আপনি কতদিন ব্রিডটার সাথে আছেন। এর সাথে একটা ছোট্ট প্রশ্ন আমার, আটকবোনা ক্যাম্পেনের আরো বাকি ভিডিওগুলো আপনি দেখেছেন, তো আপনার থট বা আপনার ওপিনিয়ন যদি বলেন যে আটকবোনা ক্যাম্পেইন সম্পর্কে, বা আপনার কেমন লাগছে? আর ঠকবো না ক্যাম্পেনের এই স্লোগানটা শুনে আমি মানে খুব ভালো লেগেছে। যারা প্রসপেক্টিভ বায়ার তারা বুঝতে পারবে যে যেই ব্রিডটা তারা পরিকল্পনা করছে তাতে কি প্রোজ অ্যান্ড কনস আছে, কি জেনেটিক প্রবলেম আছে, তাকে কতটা সময় দিতে হয়। একটা আমি উদাহরণ দিচ্ছি, যেমনি অনেকে ধরুন বেলজিয়ান ম্যালিনয় চাইছে, এবার আট ঠকবো না ক্যাম্পেনে আপনাকে যদি দেখে আপনি সতর্ক হয়ে যান যে না, এই ব্রিডটাতে প্রচুর সময় দিতে হবে, এটা খুব এনার্জেটিক ব্রিড, তাহলে লোকে আগের থেকে সতর্ক হয়ে যাবে তার জন্য প্রযোজ্য কিনা। এটার আরেকটা অ্যাসপেক্ট হলো আমার কাছে পিঠে কে ভালো ব্রিডার আছে, কে এথিক্যাল ব্রিডার আছে। দাদা এর পরে যেটা নিয়ে আমরা আলোচনা করব যে ইন্ডিয়ান ব্রিড এই কনসেপ্টটা যারা লেমান, আমি বলবো নেশন ডগ ব্যাপারের মধ্যে, তাদের কাছে ইন্ডিয়ান ব্রিড মানে আমরা যাকে বলি স্ট্রে অ্যানিমাল বা ইন্ডি, তারা ওভারঅল সেটা বোঝে। খুব কমজনই আছে যে বোঝে বা শালুকি নিয়ে তারা আলোচনা করে বা শালুকি সম্পর্কে জানে। একটু যদি আপনি ব্রিডটা সম্পর্কে একটুখানি সবার জন্য বলেন, এবং রিসেন্টলি আপনি যেটা বললেন যে কয়েক 7-8 বছর আগে কেসিআই কিছু রেজিস্টার্ড ব্রিড অ্যাকসেপ্ট করেছে। অনেকেই আছে এই ভিডিওটা দেখছে, হয়তো ইন ফিউচার তারা ডগ শো করবে ভাবছে। অনেকের মাথা হয় ইন্ডিয়ান ব্রিড নিলে হয়তো ডগ শো করা যায় না। আপনি ঠিক বলেছেন যে সাধারণত আমরা ভারতবাসী আমরা ভাবি যে ইন্ডিয়ান ব্রিড মানে দেশি কুকুর মানে ওই রাস্তার কুকুর, কিন্তু এটা মোটেই না। কটা ব্রিড আছে, প্রথমেই অ্যালফাবেটিক্যালি ক্যারাভ্যান হাউন্ড আছে, কোম্বাই আছে, এছাড়া চিপিপাড়াই আছে, আরেকটা ব্ল্যাক অ্যান্ড ট্যান ব্রিড আছে, তার নাম হলো কান্নি, আরেকটা চতুর্থ তামিলনাড়ু ব্রিড আছে যেটা হলো রাজাপালিয়াম কর্ণাটকায়, ঠিক ক্যারাভ্যানের মতো, সেই ব্রিডটার নাম হলো মুডোল। এছাড়া আরেকটা আছে হিমালয়ান ম্যাস্টিফ, এছাড়া রামপুর হাউন্ড আছে, পাশমি সবচেয়ে নতুন স্বীকৃতি পেয়েছে ধরুন 8-9 বছর আগে। যে কোনো ব্রিড আপনার নিয়ে যখন আমি স্পেশালি যখন আলোচনা করি, আমার কাছে সমস্ত ব্রিডের ক্ষেত্রে মনে হয় এটা যে যদি আপনি তাকে নেওয়ার কথা ভাবছেন বা আপনার বাড়িতে তার আপনার সঙ্গী হিসাবে ভাবছেন, তাতে সব থেকে ইম্পর্টেন্ট হয় তার যে এরিয়া অফ কনসার্ন সেগুলো নিয়ে আলোচনা করা, সেগুলোকে জানা। যেমন আপনারা যারা ভিডিও দেখছেন তারা অনেকেই হয়তো বুঝতে পারছেন যে ইন্ডিয়ান ব্রিড মানে এখানকার অ্যাটমসফিয়ারে প্রথম যেটা বড় বেনিফিট, যেই অ্যাটমসফিয়ারে ওদেরকে রাখা অনেক বেশি ইজি অ্যাজ কম্পেয়ার টু এনি আদার ব্রিড। এরিয়া অফ কনসার্ন গুলো আমি দাদাকে জিজ্ঞাসা করবো এবং দাদার এতদিনের অভিজ্ঞতা থেকে জানতে চাইবো যে এটাকে আপনারা কিভাবে অ্যাড্রেস করতে পারবেন, তাতে হয়তো আপনাদের পেরেন্টহুড অনেক বেশি ইমপ্রুভ করবে। দাদা প্রথম যে এরিয়া অফ কনসার্ন বলবো আজকের শহরজীবীদের ক্ষেত্রে সব থেকে বড় প্রবলেম সময়ের থেকেও বেশি হয়ে গেছে জায়গা। সাইড হাউন্ড হোক বা সেন্ট হাউন্ড হোক, তাদের সবার ক্ষেত্রে এক্সারসাইজ একটা বড় ফ্যাক্টর। তো এই এক্সারসাইজ জায়গাটাকে কিভাবে অ্যাড্রেস করবে? সাইট হাউন্ডের প্রচুর এক্সারসাইজ দরকার, বা এটা ফার্মের ডগ, প্রচুর দৌড়াতে হয়, এটা একেবারে ভুল ধারণা। আমি এখন ইন্ডিয়ান ব্রিড করছি, এর আগে বা এর সাথেও আমি বহু ফরেন ব্রিড রেখেছি, ডোবারম্যান রেখেছি, জিএসডি রেখেছি, ককার স্প্যানিয়েল রেখেছি, স্মুথ লং হেয়ার ডাকশুন রেখেছি, ম্যালিনয় রেখেছি। এই যে বিদেশি ব্রিড গুলো, এগুলো হাইপার, এগুলো আপনি ছেড়ে দেবেন, এগুলো সারাক্ষণ লাফালাফি দৌড়াদৌড়ি করতে থাকবে। এক্সারসাইজ যে কোনো ব্রিড হোক, ছোট ব্রিড হোক, মিডিয়াম ব্রিড হোক, বড় ব্রিড হোক, সব ব্রিডেরই এক্সারসাইজ কম বেশি দরকার হয়। ইন্ডিয়ান ব্রিড গুলো যেগুলো সাইট হাউন্ড বা অন্যান্য ব্রিড গুলো, সেগুলো আমি বলবো মডারেট
এক্সারসাইজ দরকার হয়, আর এগুলো একটাও হাইপার না। দে বিলিভ ইন অপটিমাল ইউটিলাইজেশন অফ এনার্জি। আপনি যদি ছেড়ে দেন, পার্কে হোক আপনার বাগানে হোক, তাহলে হয়তো 2-5 মিনিট দৌড়াদৌড়ি করবে, তারপরে চুপ করে বসে থাকবে। এবার যদি তাকে শিকার করতে হয়, আপনি কোনো রেসে নিয়ে যান বা কিছুতে বা শোতে নিয়ে যান, সে মোটেই ক্লান্তিতে ভুগবে না, যেরকম অন্য কোনো ব্রিড। মানে একটা মডারেট এক্সারসাইজ, মিনিমাম এক্সারসাইজ দিলেও আরামসে চলে যাবে। এরপরে যেটা জিজ্ঞাসা করব সেটা হচ্ছে যে আইডিয়াল ফর অ্যাপার্টমেন্ট লিভিং, বা আজকে শহরবাসীদের ক্ষেত্রে অ্যাপার্টমেন্টে কতটা রাখা পসিবল? ফ্ল্যাটেও রাখা যাবে। হ্যাঁ, একটা যেটা ডিসঅ্যাডভান্টেজ, এদেরকে আর্লি সোশ্যালাইজেশন দিতে হবে। ভ্যাকসিন করার পর আপনি ভ্যাকসিন করে নিন 3 মাসে, তারপর ধীরে ধীরে, খুব ধীরে ধীরে আপনাকে এদেরকে বাইরে গাড়ি ঘোড়া, জোরে আওয়াজ, এগুলোর সাথে অভ্যস্ত করতে হবে। যত তাড়াতাড়ি পারবেন তত তাড়াতাড়ি করবেন। 8 থেকে 9 মাসের আগে যা আপনার সোশ্যালাইজেশনের যা স্টিমুলাস দেবার, ধরুন পাশ দিয়ে একটা গাড়ি যাচ্ছে, একটা বাস যাচ্ছে, একটা বাস খুব জোরে হর্ন দিল, এই স্টিমুলাস গুলো আপনাকে 8 থেকে 9 মাসের মধ্যে আপনাকে অভ্যস্ত করতে হবে। এগুলো হলো ভীষণ সেন্সিটিভ, এগুলো মানুষের চেয়েও বেশি সেন্সিটিভ। এরা ভয় পায় না। লোকে অনেকে ভাবে যে এরা ভয় পায়, ভয় পায় না, এরা সেন্সিটিভ। এরা নতুন স্টিমুলাস, নতুন আওয়াজ, নতুন সিচুয়েশনে সেন্সিটিভ। দাদা নেক্সট যে পয়েন্টটা একটু আলোচনা করব সেটা হচ্ছে স্ট্রং প্রে ড্রাইভ বা চেজিং ব্যাপারটা থাকে, তো সেটা কতটা বা কিভাবে অ্যাড্রেস করবে যদি একটু। এদের স্ট্রং, ভীষণ স্ট্রং প্রে ড্রাইভ আছে, একেবারে ঠিক। আর এই প্রে ড্রাইভের জন্যই তো এরা এত হাজার হাজার বছর ধরে বেঁচে আছে আনঅল্টার্ড। এই প্রে ড্রাইভটাকে ঠিকভাবে চ্যানেলাইজ করতে হবে, বা তাকে ট্রেনিং দিতে হবে, বা সোশ্যালাইজেশন করতে হবে, যে সেই প্রে ড্রাইভটা একেবারে ডাল হয়ে যাবে। তো এইটা করা যায় ওকে ছোটবেলা থেকে মুরগি বা ছাগল বা অন্য খরগোশ, যে কোনো অ্যানিমাল, ও যদি অভ্যস্ত হয় তাহলে এই প্রে ড্রাইভটা একেবারে কন্ট্রোলড হয়ে যাবে। একটা ছোট জিনিস জিজ্ঞাসা করবো, সেটা হচ্ছে যে পোটেনশিয়াল ইন্ডিপেন্ডেন্ট নেচার কতটা থাকে? এদের প্রচুর ইন্ডিপেন্ডেন্ট নেচার। আমি তো বহু ফরেন ব্রিডও রেখেছি। এদের অ্যালুফনেস, এটা তো ব্রিড স্ট্যান্ডার্ডেই লেখা আছে যে অ্যালুফ হতে হবে। এবং আমি এটা ফিলোসফিক্যাল কারণটাও বলে দিচ্ছি। একটা সাইটাউন, আমাদের ইন্ডিয়ান সাইটাউন গুলো তো অ্যাকচুয়ালি ফাংশনাল ডগস। আমরা যে নিয়ে আসছি বা আমরা যে ব্রিড করছি, সেগুলো তো ওখানে শিকার করে, এবং যখন শিকার করে একটা সাইটাউন, সে তো মালিকের আউট অফ সাইট চলে যায়, সেখানে তো আর সে মালিকের কন্ট্যাক্টে নেই। তো সেখানে যদি অ্যালুফ না হয়, তাহলে তো অন্য লোক ধরে নেবে, কারণ এগুলো ওখানে শিকারী কুকুর হিসেবে বিশাল দাম। এইটা আমরা শোয়ের জন্য এখানে এনে এই অ্যালুফনেসটাকে মানে কাটিয়ে দিই। এর সাথে লাস্ট আমার একটা প্রশ্ন, একই সাথে দুটো প্রশ্ন একসাথে করছি। নাম্বার 1, কেউ যদি গার্ডিং এর জন্য ভাবে, বা কেউ যদি ভাবে আমি কনসিডার করে যে আমার গার্ডিং প্রয়োজন, তার কতটা সিলেক্ট করা উচিত ব্রিডটা, 1 নম্বর। আর 2 নম্বর হচ্ছে যে ফার্স্ট টাইম ওনার, সে হয়তো ভাবছে যে আমি গার্ডিং এর জন্যই নেব। আপনি যখন গার্ডিং বলছেন, আমার মনে হচ্ছে আপনি হয়তো বলছেন অ্যাজ আ ওয়াচ ডগ। রাইট। যদি ওয়াচ ডগ বলেন, তাহলে এদের যে একটা ন্যাচারাল সাসপিশন অফ স্ট্রেঞ্জার্স আছে, অচেনা লোকের এদের যে একটা ন্যাচারাল ইনস্টিংক্ট আছে, সেটা তো সবচেয়ে ভালো ওয়াচ ডগের জন্য। এক্স্যাক্টলি। হ্যাঁ, এবার আমি যদি চাই সে আমার ওয়াচ ডগ হবে এবং শোয়েও যাবে, তো আমি সেরকমও করেছি। হ্যাঁ, আপনাকে যদি চেনে না, তাহলে আপনাকে দেখে সে একটা অ্যালার্ম দেবে, অবশ্যই দেবে, কিন্তু তার সোশ্যালাইজেশন এমন আমরা করতে পারি, সম্ভব, 100% সম্ভব, যে সেই একই কুকুরটাকে আপনি একজন অচেনা লোক, আপনার হাতে যদি আমি তার লিস্টটা ধরিয়ে দিই, আপনি তাকে নিয়ে গিয়ে যে কোনো বড় শোতেও নিয়ে গিয়ে শো করবে, সে আপনার কথা শুনবে। যদি কেউ ফার্স্ট টাইম ওনার হয়, প্রথমবার নেবার কথা ভাবছে, ফার্স্ট টাইম ওনারের জন্য তো আমি বলবো খুবই ভালো। আমাদের বেশিরভাগ, আপনি যদি আমাদের ইন্ডিয়ান ব্রিড, আমাদের সোসাইটি ফর ইন্ডিয়ান ব্রিড অফ ডগস কলকাতা চ্যাপ্টারের মেম্বারের প্রোফাইল দেখেন, তাহলে আমাদের বেশিরভাগ মেম্বার হলো ফার্স্ট টাইম ডগ ওনার। ফার্স্ট টাইম ওনারের জন্য কেন এটা ভালো, কারণ এই ব্রিডে তো কোনো এরকম বাধ্যতা নেই যে আপনি খাবারের আগে হজমের ওষুধ খাওয়ান, খাবারের সাথে অ্যান্টাসিড খাওয়ান, খাবারের পরে আরেকটা কিছু খাওয়ান, সেরকম বেশি গ্রুমিং নিডসও নেই, সেরকম বেশি এক্সারসাইজ নিডসও নেই। আর সবচেয়ে বড় কথা, এইসব কুকুরের কোনো জেনেটিক ফল্ট নেই, কোনো হেলথ ইস্যুস নেই। লাস্ট প্রশ্ন প্রাইসিং নিয়ে একটা, যে প্রাইস কত হতে পারে আইডিয়াল? মোটামুটি দেখুন, অ্যাভারেজ প্রাইস 10 থেকে 15। যদি খুব জেতা কুকুর হয়, তাদের বাচ্চা ম্যাক্সিমাম 18-20, এটা আমার আইডিয়া।
লোকেশনটা আর আপনার কন্ট্যাক্ট ডিটেলসটা যদি শেয়ার করেন। এটা আমি এখন কলাছড়া গ্রামে থাকি, এটা হুগলি ডিস্ট্রিক্টে, এটা সিঙ্গুর আর তারকেশ্বরের মাঝামাঝি। সবচেয়ে কাছের স্টেশন হলো চন্দনপুর বর্ধমান কর্ড লাইন। আর আমার ফোন নাম্বার হলো 9433581748 আর হোয়াটসঅ্যাপ নাম্বার হলো 9477018337। থ্যাংক ইউ ভেরি মাচ দাদা, এত ডেপথে আলোচনা করার জন্য, এত ভালো করে বলার জন্য।